কখনো কখনো নিজের চোখকেও বিশ্বাস করা ঠিক না, আর কখনোই মনে প্রতিশোধ পুষে রাখা উচিত না। আজ এমন একটি কাহিনী শোনাবো যে কাহিনী আপনাদের বুকে একটা চাপা কষ্ট তৈরি করে দেবে। সাসপেন্স, থ্রিলার, টুইস্টে ভরা এই মুভিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। শেষের টুইস্ট আপনার চোখের কোণে পানি আনতে বাধ্য করবে। সো ভিউয়ার্স, একটু লেট হয়ে গেল এই মুভির এক্সপ্লেনেশন দিতে, তবে যারা এখনো দেখেননি দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনার দেখা সেরা মুভির মধ্যে অন্যতম একটি মুভি হবে এটি। ইউনিক সব মুভির এক্সপ্লেনেশন পেতে জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। শুরুতেই একটি সেলুনে মালিক এবং ছোট্ট একটি বাচ্চা গান করছিল। এরই মধ্যে মূল লিড ক্যারেক্টার মহারাজকে দেখানো হয়। মহারাজ তার মালিককে কিছু বলতে যাবে, এর মধ্যেই তার মালিক বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ বুঝে গিয়েছি, আজকেও বউ আর বাচ্চার সঙ্গে ঘুরতে যাবে তাই তো। যাই হোক, ছুটি নিয়ে মহারাজ তার স্ত্রীকে সঙ্গে করে এক ব্যক্তির বাড়িতে যায়। বাড়ির অপোজিটে ছোট্ট একটি খেলনার দোকান ছিল। মহারাজ তার স্ত্রীকে দূর থেকে খেলনা দেখাচ্ছিল, পছন্দ হয় কিনা সেই জন্য। আর রাস্তার অপোজিটেই মহারাজের স্ত্রী এবং ছোট ফুটফুটে কন্যা সন্তান একটি বাড়ির মধ্যে বসে দেখছিল। হঠাৎ করে একটি ট্রাক ব্রেক ফেল করে সে বাড়ির মধ্যে ধাক্কা দেয়। চোখের সামনেই নিমিষের মধ্যেই সবকিছু শেষ হয়ে যায়। মহারাজের স্ত্রী মারা যায়, তবে তার ছোট বাচ্চাটি কোনো একভাবে বেঁচে যায়। এরপর সিন অনেক বছর পর দেখানো হয়, যেখানে মহারাজের মেয়ে জ্যোতি এখন অনেক বড় হয়ে গিয়েছে। জ্যোতি ক্লাস 10-এ পড়ে। তার পড়াশোনার অবস্থা খুবই খারাপ, তবে সে স্পোর্টসে সবার আগে, এগিয়ে সবার থেকে। জ্যোতি এবং তার পিটি টিচার আসিফার মধ্যে খুবই ভালো সম্পর্ক। আসিফা ম্যাডাম সবসময় জ্যোতিকে নানাভাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করত। জ্যোতির ফ্যামিলিতে 3 জন সদস্য, জ্যোতি, মহারাজ এবং লক্ষ্মী। লক্ষ্মী কিন্তু কোনো মানুষের নাম নয়, লক্ষ্মী হচ্ছে একটা ময়লা ফেলানোর পাত্রের নাম। লক্ষ্মীকে তারা ফ্যামিলির সদস্য হিসেবেই ভালোবাসে। কি ভাবছেন, একটা ময়লার পাত্রকে কেন লক্ষ্মী বলছে? আসলে ট্রাক অ্যাক্সিডেন্টের ফলে যখন মহারাজের স্ত্রী মারা যায়, তখন জ্যোতির উপর লোহার এই ময়লার পাত্রটি পড়েছিল, যার জন্য জ্যোতি বেঁচে গিয়েছিল। এরপর থেকেই ঘরের লক্ষ্মী হিসেবে এই ময়লার পাত্রটিকে তারা ঘরে রেখেছে। মহারাজের বাড়ির আশেপাশে কোনো বাড়ি নেই। তারা বাবা মেয়ে মিলে দুজনেই ব্যস্ততার সহিত প্রতিদিন পার করে দেয়। দোকানে কাজ করার সময় মহারাজকে বয়স্ক চাচা জিজ্ঞেস করে, তোমার নাম মহারাজ কি রেখেছে? মহারাজের তো সবসময় খুশি থাকা দরকার, এইভাবে মুখ ফুলিয়ে রাখলে কোন কুকুর এখানে আসবে? পাশে থেকেই এক কাস্টমার চোখ বড় করে ওঠে। চাচা বিষয়টা সামলানোর জন্য বলে ওঠে, এনাদের মতো ভালো মানুষেরাই তো আসবে, তাই না? যাই হোক, চাচা কিন্তু মহারাজের দোকানের কর্মচারী। আসলে কিছু সম্পর্ক থাকে না খুব মধুর, এই সম্পর্ক ঠিক তেমনই। কথায় আছে না, মেয়েরা বাবার আরেক মা হয়, ঠিক তেমনি জ্যোতিও তার বাবাকে মাঝে মাঝে নানা কাজের ক্ষেত্রে শাসনে রাখতো। একদিন জ্যোতির স্কুলে তার গার্ডিয়ানকে ডেকে আনা হয় এবং চেয়ারম্যান মহারাজকে অনেক কথা শোনায় জ্যোতির করা একটা ভুলের জন্য। তবে দেখা যায় অন্য কেউ দোষ করে সম্পূর্ণ দোষ জ্যোতির ঘাড়ে চাপানো হয়েছে, সেটা প্রমাণ করে দেয় আসিয়া ম্যাডাম। কিন্তু চেয়ারম্যান এর জন্য লজ্জিত বোধ কিংবা একবার সরিও বলে না মহারাজ বা জ্যোতিকে। তাই মহারাজ বারবার বলতে থাকে, আমার মেয়েকে এত কথা শোনানো হয়েছে, মেয়েটি কষ্ট পেয়েছে, আপনার ওকে একবার সরি বলা দরকার স্যার। চেয়ারম্যান তার বডিগার্ড দিয়ে হুকুম জানায় মহারাজকে ধাক্কা মেরে বের করে দিতে। তবে মহারাজের জোরাজোরিতে কেউ পেরে উঠছিল না, তাই এক পর্যায়ে বাধ্য হয়ে চেয়ারম্যান জ্যোতির কাছে ক্ষমা চায়। যাই হোক, এরপরে জ্যোতি স্কুল ভিত্তিক একটি ক্যাম্পে 7 দিনের জন্য যাবে, তাই তার বাবাকে বলে যেন লক্ষ্মীর দেখাশোনা ঠিকভাবে করে। এরপর মহারাজ তার মেয়েকে বিদায় জানায়। প্রতিদিনের মতো আজকে রাত 10টায় দোকান বন্ধ করে বাড়ি চলে আসে। সিন কিছুটা সামনে গেলে দেখা যায় বড় একটি সাপ আস্তে আস্তে জানলা দিয়ে ঘরের ভিতরে ঢুকছে। দেখে মনে হচ্ছে পুরো ঘরই এলোমেলো হয়ে রয়েছে। মেঝেতে মহারাজ যেন বেহুশের মতো পড়ে আছে। এরই মধ্যে মহারাজের শরীরের উপর থেকে সাপটা চলে গেল। সাপের ধাক্কায় একটি কাছের শিশু পড়ার কারণে মহারাজের হুঁশ ফিরে আসলো। পরদিন কালাইয়া নামের এক ব্যক্তিকে দেখানো হয়, যে একটি গ্যারেজে এসে তার সানগ্লাসের কথা জিজ্ঞেস করছিল। আসলে সে তার একটি গাড়ি কিছুদিন আগে ঠিক করতে দিয়েছিল, যার লুকিং গ্লাসের ডোরে একটি সানগ্লাস ছিল, যেটা চুরি হয়ে গিয়েছে। এই সানগ্লাসটি তার কাছে একটি মূল্যবান সানগ্লাস। এরপরে গাড়ি যে ব্যাক করেছে তাকে জিজ্ঞাসাবাদ করে। সে স্বীকার না গেলে এক পর্যায়ে চরম আকারে ধুলাই করে তাকে। ব্যক্তিটির নাম ছিল থালা। কালাইয়া থালাকে হুমকি দেয়, বিকেলের মধ্যে সানগ্লাস যেভাবে হোক ফেরত দিতে হবে, তা না হলে ওর খবর করে দেবে। বিকেলে থালা কালাইয়ার দেয়া ঠিকানায় গিয়ে তার সামনেই সানগ্লাসটা ভেঙে ফেলে। তাদের দুজনের মধ্যে চরম ফাইটিং হয়। তবে এখানে থালা তার গ্যাং নিয়ে কালাইয়াকে প্রচুর মারধর করে। পরের স্থানে আমরা দেখতে পাই মহারাজ থানায় এসেছে কমপ্লেন করতে। পুলিশ যখন ডিটেলসে জানতে চায়, মহারাজ বলে, অফিস থেকে বাড়ি ফিরেছি 10টার দিকে, ঘরে ঢুকেই ব্যাগ রাখলাম, এরপরে রুমে গিয়ে আলমারি থেকে কাপড় বের করে কাপড় পাল্টালাম। এরপরে কোনো কিছুর আওয়াজ টের পেয়ে পেছন ঘুরে দেখতেই যাব, তখন কেউ একজন আমার মুখ চেপে ধরে, অপরজন আমার চোখ বেঁধে দেয়। টোটাল 3 জন ব্যক্তি ছিল, আমাকে অনেক মারধর করে, আমি বেহুশ হয়ে যাই।
আর তারা আমার ঘরের লক্ষ্মীকে নিয়ে চলে যায়। অফিসার জিজ্ঞেস করে, কত তোলা স্বর্ণ কিংবা কত টাকা হারিয়েছো? মহারাজা বলে, আমার ঘরে কোনো স্বর্ণ কিংবা টাকা নেই। অফিসার বলে, তাহলে কি তোমার বউকে নিয়ে চলে গিয়েছে? মহারাজ বলে, আমার স্ত্রী তো অনেক আগেই মারা গিয়েছে। ঘরে শুধু আমি, আমার মেয়ে এবং লক্ষ্মী থাকে। মেয়ে 7 দিনের জন্য ক্যাম্পে বাইরে গিয়েছে। অফিসার বলে, মেয়েও না, স্ত্রীও না, টাকাও না, পয়সাও না, তাহলে লক্ষ্মীটা কে? মহারাজ তখন লক্ষ্মীর ছবি দেখায়। পুলিশ অফিসার দেখে তো অবাক, কত অপরাধীদের ধরার সময় পায় না, কত ফাইল জমা পড়ে আছে, আর এই লোক কি না একটা ময়লার পাত্রের জন্য মিসিং কমপ্লেন লেখাতে এসেছে। রেগে এক পর্যায়ে পুলিশ অফিসার মহারাজকে বের হয়ে যেতে বলে। তবে মহারাজও বলতে থাকে, যতক্ষণ না লক্ষ্মীকে খুঁজে পাবো আমি, ততক্ষণ এখান থেকে বের হব না। পুলিশের জোরাজোরিতে মহারাজ একটি সেলফ আঁকড়ে ধরে, যার জন্য সেলফটি পড়ে গিয়ে অনেক পুরনো মালামালের ক্ষতি হয়। তবে সেখান থেকে একটি সাপও বের হয়। এই সাপ দেখে পুলিশের সব অফিসাররা বাইরে বেরিয়ে আসে। তবে মহারাজ বাইরে বেরিয়ে আসে সেই সাপটিকে হাতে নিয়ে। সিন তখন কাট হয়ে একটি বাড়িতে আসে, যেখানে বাড়ির কর্তৃপক্ষ চুরির কমপ্লেন করেছিল। এই চুরির ইনভেস্টিগেট করছিল রাজন অফিসার। তিনি চোরকে নিয়ে সকলের সামনে কিভাবে চুরি করেছে তা দেখাতে বলে। চোর তো সবকিছুই দেখায়। এরপর চুরিকৃত স্বর্ণ এবং কাগজপাতি ফিরিয়ে দেওয়া হয়। তবে এরই মধ্যে বাড়ির লোকেরা বুঝে যায় এ স্বর্ণ নকল। তাই তারা পুলিশকে আবার জানায়। পুলিশ অফিসার তো চোরকে সেইভাবে ধুলাই করতে থাকে। তবে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সবকিছুই প্ল্যান করা ছিল অফিসার রাজনের। সে ইচ্ছে করেই উচ্চবিত্ত ফ্যামিলি দেখে কয়েক চোরকে দিয়ে চুরি করায়। আর থানায় মামলা আসলে এই মামলা ইনভেস্টিগেট করার জন্য মোটা অঙ্কের টাকাও নেয় রাজন অফিসার। যাই হোক, বাড়ির মালিককে ভুলভাল বুঝ দিয়ে রাজন চোরকে নিয়ে থানায় চলে আসে। এসেই দেখে থানায় সবকিছু এলোমেলো। এর কারণ জেনে রাজন মহারাজের সাথে কথা বলতে বসে। মহারাজ আবার পুনরায় সব কথা বলা শুরু করে আর বলে, 3 জনের মধ্যে যে কোনো একজনের পিঠে কানের মতো উঁচু একটা কিছু রয়েছে, অর্থাৎ একটা ক্ষত স্থান, এই টাইপের কিছু। তবে শেষে যখন রাজন শুনতে পায় একটি ময়লার পাত্রের জন্য এত কিছু, সে বিশ্বাস করতে চায় না। তাই আবারও মহারাজকে থানার বাইরে বের করে দেয়া হয়। তবে মহারাজ শেষবারের মতো রাজন স্যারের কাছে গিয়ে রিকোয়েস্ট করে, যদি তার লক্ষ্মীকে খুঁজে দেয়া হয় তাহলে তাদেরকে 5 লক্ষ টাকা দেয়া হবে। এ কথা শুনে তো রাজনের লোভ বেড়ে যায় আর সে রাজিও হয়ে যায়। মহারাজ নগদে 40,000 দেয়, বাকিটা লক্ষ্মীকে পার পর দেবার প্রতিশ্রুতি দেয়। এই কাহিনীর পর রাজনের টিম মেম্বারদের বুঝতে বাকি থাকে না, লক্ষ্মীর মধ্যেই নিশ্চয়ই কোনো বিশেষ মূল্যবান সম্পদ রয়েছে, যার জন্য মহারাজ এই লক্ষ্মীকে খোঁজার জন্য এত টাকা দিতে স্বীকার হয়েছে। কি ভাবছেন, শুধু কি ময়লার পাত্র? এর পিছনে লুকিয়ে রয়েছে বড় একটি রহস্য আর করুণ কাহিনী, যার একটু সামনে গেলেই আমরা বুঝতে পারবো। অন্যদিকে আমরা নতুন একটা চরিত্রকে দেখতে পাই, যার নাম সিলভা। সে ও তার সঙ্গীরা মিলে একটি বাড়িতে ডাকাতি করছিল। বাড়ির গৃহকর্মী এবং তার মেয়েকে আটকে রেখে বাড়িতে থাকা সমস্ত দামি জিনিস তারা ব্যাগে ভরে দিব্যি রান্না করে খাবার খাচ্ছিল। এক পর্যায়ে গৃহকর্মী অনেক রিকোয়েস্ট করে, সবকিছু তো নেওয়া হয়ে গিয়েছে, আমাদেরকে ছেড়ে দিন, আমরা কাউকে কিছু বলবো না। তবে ডাকাত দলেরা কি আর এসব কথা শোনে? সিলভারের অন্য সাথী শয়তান একটি হাসি দিয়ে গৃহকর্মীর মেয়েকে অন্য এক রুমে নিয়ে যায় এবং তাকে রেপ করে। কাজ শেষে গ্যাসের পাইপ লিক করে দিয়ে তারা দুজনে বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই বাড়িটিতে পুরো আগুন লেগে যায়। সকালবেলা সিলভা বাড়িতে ফিরে এসেছে। তার স্ত্রীর দরজা খুললে তার ছোট্ট বাচ্চা মেয়েটি তাকে দেখে একটু দুষ্টামি করে লুকোচুরি খেলে। এই মানুষটিকে দেখে এখন মনে হচ্ছেই না গতকাল রাত্রে সে কোনো পরিবারের উপর এত বড় আঘাত হানতে পারে। আমাদের সমাজেও ঠিক এমন কিছু মুখোশধারী লোক রয়েছে। যাই হোক, সিলভা তার মেয়ের হাত থেকে একটি খেলনা সেই ডাস্টবিনে ফেলে দেয়। এটা কিন্তু বর্তমানে মহারাজের হারিয়ে যাওয়া সেই ডাস্টবিন, অর্থাৎ এদের দুজনের মাঝে কোনো একটা কানেকশন রয়েছে। সিলভার মেয়ের পিঠে একটা ক্ষত স্থান রয়েছে। সিলভা তার স্ত্রীর কাছে আদর্শ স্বামী এবং বাবা হিসেবে আদর্শ পিতা। সিন বর্তমানে চলে আসে, যেখানে পুলিশরা মহারাজের লক্ষ্মী সম্পর্কে নানা দোকানে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তখনই তাদের এক ইনফর্মার নাল্লারের সাথে দেখা হয়। এই কেসের বিষয়ে সবকিছু বলে এবং এও জানায় কি যে এক পাগলের ধান্দায় পড়েছি রে, একে লক্ষ্মীকে ফিরিয়ে না দিলে লোকটা আমাদেরকে ছাড়বে না, যেভাবেই হোক ব্যবস্থা কর। মহারাজ সারাদিন পুলিশ অফিসে বসে থাকতো। পুলিশরাও তাকে দিয়ে নানা ধরনের কাজকর্ম করাতো। একদিন মহারাজ থানায় বসে থাকা অবস্থায় সেই গ্যারেজের মালিক চলে আসে থালার সম্পর্কে মিসিং ডায়েরি লেখাতে। ব্যক্তিটির হাতে থালার ছবি দেখেই মহারাজ চিনতে পেরে যায়। তখন ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় মহারাজের বাড়িতে যে 3 জন ব্যক্তি এসেছিল তাদের কারো পকেট থেকে একটি টোল গেটের টিকিট পড়ে গিয়েছিল
এরপর খোঁজ নিয়ে জানা যায় এই গাড়িটি ছিল কালাইয়ের। হঠাৎ একদিন মহারাজ কালাইকে একটি বাড়ি দেখতে পায় এবং ঘটনাচক্রে গাড়ির ব্যাপারে জিজ্ঞেস করলে বুঝতে পারে সেই দিন থালাই এই গাড়িটি চালিয়েছিল। এরপর যখন কালাইকে চরম ধুলাই দেওয়ার পর থালা বাইরে বেরিয়ে যায়, মহারাজ তখন তার পিছু করতে করতে একটি স্থানে থামে। যদিও থালা বুঝতে পেরে তার সহকর্মীদের ইনফর্ম করে। সেখানে প্রচন্ড মারামারি হয়। তবে এক পর্যায়ে থালার সহকর্মীদের মেরে থালার শার্ট ছিঁড়ে দেখছিল তার পিঠে মহারাজের ভাষ্যমতে কোনো ক্ষতস্থান আছে কিনা। তবে এমন কিছুই ছিল না। মহারাজ এক পর্যায়ে জিজ্ঞেস করে, তোমার বাকি 2 কর্মীর নাম কি, তারা কি করে, কোথায় থাকে? থালা তখন বলে, যাও গিয়ে পুলিশের কাছে খোঁজ লাগাও, পারলে ধরে দেখাও। দুজনের মধ্যে একজন পুলিশেরই লোক, কিছুই করতে পারবে না তুমি। সুযোগ বুঝে থালা মহারাজকে পাল্টা আঘাত করে এবং পালিয়ে যেতে চাইলে নিমেষের মধ্যে মহারাজের ছুরির আঘাতে থালার মাথা 2 ভাগ হয়ে যায়। এরপর থেকেই থালা নিখোঁজ। এই সব কিছুই প্ল্যান করা মহারাজের। যেহেতু থালা বলেছে তাদের একজন পুলিশ কর্মী, তাই ইচ্ছে করেই মিসিং ডায়েরি লিখিয়েছে। আর সুযোগ বুঝে সব অফিসারদের পিঠে হাত দিয়ে দেখছে কারো পিঠে সেই ক্ষতস্থান আছে কিনা। তবে থানায় এমন কাউকেই খুঁজে পাওয়া যায় না। ঠিক তখন কালাইও আসে থালার নামে কমপ্লেন জানাতে। রাজন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানতে পারে সেই দিন এক ব্যক্তিও এসেছিল থালারকে খোঁজার জন্য। যদিও কালাইয়ের ঘাড়ে প্রচন্ড আঘাত পাওয়ার কারণে সে মাথা ঠিকঠাকভাবে ঘুরাতে পারছিল না। এক পর্যায়ে সে মহারাজের কাছে গিয়ে বসে। তবে ঘাড়ে সমস্যা থাকার কারণে মহারাজের পাশেই সে বসেছিল, কিন্তু বুঝতে পারেনি। অন্যদিকে পুলিশ অফিসার এবং পুলিশ ইনফরমার নল্লার অনেক খোঁজাখুঁজির পরেও যখন সেই ডাস্টবিন কোথাও খুঁজে পায় না, তখন তারা অর্ডার করে সেম টু সেম একটি ডাস্টবিন বানিয়ে নেয়। সিন চলে যায় অতীতে। সিলভারের মেয়ের জন্মদিন চলে এসেছে, তাই তারা মেয়েকে চেন গিফট করার জন্য একটি দোকানে নিয়ে যায়। সিলভারের মেয়ে নিজে একটি চেন পছন্দ করে দেখায়, যেটা অনেক দামি ছিল। সিলভারের স্ত্রী মানা করা সত্ত্বেও সিলভার সেটা অর্ডার দিয়ে দেয়। মেয়ের জন্মদিনের দিন সকালবেলা সিলভার বাজার সদাই করে মেয়ের জন্য অর্ডারকৃত চেনটি নিয়ে ফেরার পথে সেলুনে ঢুকে শেভ করানোর জন্য সিলভার ফোনে কথা বলার সময় মহারাজা বুঝতে পারে তার ঘরে কোনো অনুষ্ঠান আছে। এ ব্যাপারে তাদের দুজনের মধ্যে কথা হয়। সিলভার বলে তার মেয়ের আজকে জন্মদিন। মহারাজ বলে, আমারও একটি ছোট্ট মেয়ে আছে। শেভ করাতে গেলে শেভ করানোর মেশিন নষ্ট হয়ে যাওয়ায় মহারাজা একটু বাইরে যায়। তখনই সিলভারের কাছে তার সহকর্মীর ফোন চলে আসে, যে পত্রিকায় ওদের ব্যাপারে ক্লু দিয়েছে। এ ব্যাপারে সিলভার কথা বলতে বলতে পিছনে ঘুরিয়ে দেখে মহারাজা দাঁড়িয়ে আছে। সিলভা ভাবে মহারাজা হয়তো সবকিছু শুনে নিয়েছে, তাই সে দ্রুত শেভ করিয়ে বাড়ি চলে যায় এবং তার সহকর্মীর সাথে প্ল্যান করে যেভাবেই হোক সেলুনে সেই ব্যক্তিকে মেরে ফেলতে হবে। মহারাজা এই সম্পর্কে কিছুই শোনেনি। তার দোকানে সিলভার মেয়ের জন্য বানানো চেনটি পাওয়া যায়, তাই সে বিকেলে চেনটি ফেরত দিতে যায়। সিলভা, তার সহকর্মী এবং তার স্ত্রীও বাইরে আছে। তখন মহারাজা বাড়ির নিচে আসে, তবে তখন দেখা যায় পাশ থেকে একদল পুলিশ এসেছে। দেখে মনে হচ্ছিল মহারাজা নিজে সঙ্গে করেই পুলিশ নিয়ে এসেছে, কিন্তু মহারাজা তো শুধুমাত্র চেনটি ফেরত দিতে এসেছিল। পুলিশ তো এসেই তাদের মারতে শুরু করে আর পাড়া প্রতিবেশীর সামনে বলতে থাকে এরা রাতের বেলায় বিত্তবান লোকের বাড়িতে গিয়ে চুরি করে এবং সেখানে থাকা যুবতী মহিলাদের রেপ করে। এ কথা শুনে সিলভারের স্ত্রী যেন বিশ্বাসই করতে পারছিল না। এক পর্যায়ে সিলভারের সহকর্মী বাইক থেকে বন্দুক বের করে সবাইকে বন্দুকের ভয় দেখাচ্ছে। এটা দেখেই সিলভারের স্ত্রী বিশ্বাস করতে বাধ্য হয় তারা নিশ্চয়ই অপরাধী। সিলভারের স্ত্রী সম্পূর্ণ ভেঙে পড়ে। যাকে কিনা এতদিন আদর্শ স্বামী হিসেবে মেনে এসেছে, তার পিছনে যে এতটা ভয়ঙ্কর রূপ সেটা কখনো সে বুঝতেও পারেনি। এক পর্যায়ে পুলিশরা সিলভা এবং তার সহকর্মীকে ধরে নিয়ে যাচ্ছিল, আর সিলভা মনে মনে ভাবতে থাকে মহারাজই হয়তো তাকে ধরিয়ে দিয়েছে, তাই তার উপর প্রতিশোধের একটা ক্ষোভ জেগে ওঠে। এই অবস্থায় মহারাজ চেন না দিয়ে বাড়ি ফিরে যায়। সিন বর্তমানে চলে আসে। জ্যোতি তার বাবাকে বলছে, আমি বাড়ি ফিরে আসার আগেই তুমি আমার জন্য লাল একজোড়া কেটস কিনে নিয়ে আসবে। অন্যদিকে ময়লার পাত্রটি সেম টু সেম ছবির মতো তৈরি করে পুলিশ অফিসারের কাছে আনা হয়। ময়লার পাত্রটি পারফেক্ট ছবির মতো হওয়ায় রাজন খুব খুশি হয়ে যায়। এরপর সে প্ল্যানিং শুরু করে কাকে দিয়ে চুরির স্বীকারোক্তি করানো যায়। সে তার জানাশোনা অনেক চোরকেই টাকার অফার করে জানায় একটি ডাস্টবিন চুরির দায় স্বীকার করে যেতে হবে। তবে চোরেরও তো একটা ইজ্জত আছে, তাই না? তাই শেষমেশ কেউই রাজি হয় না। তবে টাকার অ্যামাউন্ট শুনে নাল্লার বলে, এই চুরির স্বীকারোক্তি আমি দিব স্যার, শুধু আপনি আমাকে টাকাটা দিয়েন। রাজন তৎক্ষণাৎ থানায় ফোন দেয় এবং কনস্টেবলকে জানায় মহারাজের কাছ থেকে ওই দিন রাত্রের ফুল ঘটনা আবারও স্বীকারোক্তি নাও। এই স্বীকারোক্তি রাজন তার মোবাইলে রেকর্ড করবে। মহারাজ আবার বলা শুরু করে। সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। রাত প্রায় 10টার দিকে বাড়িতে আসে। বাড়িতে এসে ব্যাগ টেবিলে রাখি, এরপর আলমারি থেকে ড্রেস বের করে সেখানেই ড্রেস চেঞ্জ করি। তখন বোঝা যায় এটা আসলে জ্যোতি ছিল। রুমের মধ্যে লুকিয়ে থাকা নাল্লার তার সহকর্মী এসব দেখছিল। এমন সময় কিছু একটার আওয়াজ পেয়ে জ্যোতি পিছনে ঘুরতেই যাবে, তখনই নাল্লার জ্যোতির মুখ চেপে ধরে আর থালা তার চোখ বেঁধে দেয়।
জ্যোতি নিজেকে বাঁচাতে নানাভাবে চেষ্টা করে। এক পর্যায়ে সে বুঝতে পারে আক্রমণ করা ব্যক্তিদের মধ্যে একজনের পিঠে বড় ধরনের একটি ক্ষত রয়েছে। জ্যোতি কোনোভাবে এদেরকে সরিয়ে দিয়ে পালাতেই যাবে, তখন সিলভা এসে তার মাথায় আঘাত করে। সেখানেই জ্যোতি লুটিয়ে পড়ে। একের পর এক গায়ের শক্তি দিয়ে সিলভা তাকে মারতে থাকে। জ্যোতিকে আটকে রেখে তারা তিনজনেই বাইরে কথা বলতে থাকে। মূলত পুরনো প্রতিশোধ নেয়ার জন্যই সিলভা তার দল নিয়ে এসেছে। নাল্লার বিগত 7 দিন যাবৎ মহারাজের ডেইলি রুটিন ফলো করছিল। তাতে 10টার মধ্যেই মহারাজের বাড়িতে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আজ তো জ্যোতি বলেছিল তার জন্য একজোড়া জুতা কিনতে, তাই বাসায় ফিরতে দেরি হচ্ছিল মহারাজের। এক পর্যায়ে নাল্লার তার ইচ্ছে পোষণ করে, বউ বাড়ি গিয়েছে অনেকদিন হলো, তাই আজকে সুযোগের সদ্ব্যবহার করব। সিলভাও পারমিশন দিয়ে দেয় এবং নাল্লারও জ্যোতিকে রেপ করে। সিলভার প্ল্যান ছিল মহারাজের ক্ষতি করা, কিন্তু মাঝখান দিয়ে আজ জ্যোতি চলে এসেছে, তাই ওকে বলির পাঠা হতে হয়। অনেকক্ষণ অপেক্ষা করার পরও মহারাজ না আসার জন্য সিলভা জ্যোতিকে মারতে মানা করে এবং তারা চলে যায়। মহারাজা কিন্তু পুলিশের কাছে এসব কিছুই উল্লেখ করেনি। সে চেয়েছিল লক্ষ্মী চুরি হওয়ার কথা বলে প্ল্যানিং করে আসলে ওই দিন রাত্রে ওই 3 ব্যক্তিকে ধরা। আজকে কথাগুলো বলার সময় মহারাজের চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। তবে থানার মানুষ এসব দেখে বুঝতে পেরেছিল এটা নিশ্চয়ই ডাস্টবিনের কাহিনী না, এর পিছনে বড় একটি কাহিনী রয়েছে যা মহারাজ স্বীকার যাচ্ছে না। অন্যদিকে নাল্লার ফোনে এসব শুনে বুঝতে পেরেছে সে তো ফেঁসে গিয়েছে, তাই সে রাজন স্যারকে বলে টাকার লোভে কিনা শেষমেশ ময়লার পাত্র চুরির দায় স্বীকার করব স্যার, এটা আমি পারবো না। কিন্তু রাজন তখন তাকে ধমক দিয়ে চুপ করিয়ে নেয়। সুযোগ বুঝে নাল্লার সিলভাকে ফোন করে এ সকল ঘটনা জানিয়ে দেয়। সিলভা বলে কোনো টেনশন করো না, যেহেতু পুলিশের কাছে কোনো প্রমাণ নেই আর মহারাজাও আমাদের সম্পর্কে জানে না, সেহেতু কোনো সমস্যা হবে না, তুমি শুধুমাত্র নর্মালি অ্যাক্টিং করে যাও। এরপর আমাদের আবারও অতীত দেখানো হয়। মহারাজা বাড়িতে ফিরলেই তার মেয়ের করুণ অবস্থা দেখতে পায়। এরপর হসপিটালে নিয়ে যায়, ট্রিটমেন্ট শুরু করে। এক পর্যায়ে জ্যোতি তার বাবাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে আর ক্লু হিসেবে বলে কোনো ব্যক্তির পিঠে একটি বড় ক্ষত আছে। জ্যোতি তার বাবাকে রিকোয়েস্ট করে, বাবা তুমি আমাকে ওই 3 ব্যক্তির কাছে নিয়ে যাও, আমি তাদের সাথে একটু কথা বলতে চাই, তারা কেন আমার সাথে এমনটা করলো, আমি তাদের কি ক্ষতি করেছিলাম। এরপর থেকেই মহারাজার এই প্ল্যানিং শুরু হয়। পরদিন সকালবেলা রাজন স্যার ও পুলিশ কর্মী এবং নাল্লার একসাথে মহারাজের বাড়িতে আসে। রাজন স্যার মহারাজের হাতে লক্ষ্মীকে ধরিয়ে দিয়ে বলে, এই নাও তোমার লক্ষ্মী। আর নাল্লারকে বলে কিভাবে চুরি করেছো ডিটেলসে বলতে শুরু করো। নাল্লার সবকিছু বলতে শুরু করে। অন্যদিকে পুলিশ অফিসার এসব কিছু রেকর্ড করছিল ভিডিওর মাধ্যমে। সব কথা শুনে মহারাজা নাল্লারকে বলে, আমার আপনার প্রতি কোনো অভিযোগ নেই, এই বলেই জড়িয়ে ধরে আর তার পিঠে কোনো ক্ষতস্থান আছে কিনা সেটা কনফার্ম হয়ে নেয়। মূলত মহারাজা তো সরাসরি কিছু বলতে পারছে না, তাই কথাটা ঘুরিয়ে বলে যে আপনার কি এই বয়সে এই কাজ করা ঠিক হয়েছে। নাল্লার বলে, ভুল হয়ে গিয়েছে, তবে এই জিনিস যদি তুমি মাথায় রাখো হয়তো আমি জেলে যাব, জেল থেকে আমি ছাড়াও পাবো। একই এলাকার মানুষ আমরা, অর্থাৎ ইনডিরেক্টলি হুমকি দিচ্ছে। রাজন স্যার এসে বলে, মহারাজা একে কি করা যায়। মহারাজা বলে, স্যার ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই। মহারাজা তো মনে মনে প্ল্যান করে রেখেছিল যাতে নাল্লারের মাধ্যমে আরো একজনের কাছে পৌঁছে যাওয়া যায়। তবে তখন রাজন বলে, তোমার মেয়ের যদি রেপ করতো তখনও কি তুমি একে মাফ করে দিতে। এই কথা শুনে মহারাজ অবাক হয়ে যায়। মূলত মহারাজ যখন কমপ্লেন করেছিল তার লক্ষ্মী হারিয়ে গিয়েছে, তখনই রাজনের খটকা লেগেছিল, তাই সে ভালো করে মহারাজার ব্যাপারে খোঁজ নেয়। দেখা যায় তার মেয়ে হসপিটালে ভর্তি। তদন্তের এক পর্যায়ে জানা যায় এই কেসের সাথে নাল্লার সংযুক্ত, তাই ইচ্ছে করেই রাজন এইসব প্ল্যানিং করে যেন নাল্লারকে এখানে নিয়ে আসতে পারে। রাজন বুঝে গিয়েছিল মহারাজা এই লক্ষ্মীর আড়ালে তার মেয়ের রেপিস্টদের খুঁজছে। এরপরে রাজন মহারাজার হাতে নাল্লারকে তুলে দিয়ে বাইরে চলে আসে। মহারাজার এতদিনের রাগ ক্ষোভ সবকিছুই যেন আগুনের শিখার মতো দাউ দাউ করে জ্বলতে থাকে। সে নাল্লারকে ইচ্ছে মতো ধোলাই করে এবং শেষমেশ তাকে মেরে ফেলে। এরপর একটি কনস্ট্রাকশন বিল্ডিং এ মহারাজা সিলভাকে খুঁজতে চলে আসে। এ কথা সিলভার সঙ্গীরা তাকে জানায়। সিলভা দ্রুত সেখানে চলে আসে। মহারাজা যখন বুঝতে পারে তার মেয়ের ক্ষতি করা 3 ব্যক্তির মধ্যে সর্বশেষ ব্যক্তি চলে এসেছে, সে দৌড়ে তাকে মারতে যায়। তবে চেহারা দেখেই সে থমকে যায়। মহারাজের যেন হাত পায়ে কোনো শক্তিই ফিরে পাচ্ছিল না। এক অদ্ভুত ঘটনা মহারাজের মনে চাপা পড়ে আছে। সিলভা তো সুযোগ বুঝে মারতে থাকে আর বলে, তোর জন্য আমি আমার মেয়ে আর স্ত্রীকে হারিয়েছি, তবে তোর মেয়েকে কষ্ট দিয়েছি যাতে তুই সারা জীবন ধুকে ধুকে মরতে পারিস। এরপরে মহারাজাও রেগে সিলভাকে প্রচুর মেরে খুব আহত করে দেয়। তখন সেখানে জ্যোতি এবং তার আসিয়া ম্যাম চলে আসে। জ্যোতি তার বাবাকে বলে, আমি একটু এনার সাথে একা কথা বলতে চাই, এবং জ্যোতিকে রেখে সেখান থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায় মহারাজা। সিলভা মুচকি হাসছিল। জ্যোতি কিছু কয় না, তার দিকে ছুঁড়ে ফেলে বলে, আমি অনেক সাহসী, এই ঘটনার জন্য আমি ভীতু হয়ে যাব সেটা মনে করো না। আসলে জ্যোতি মনে করেছে বাড়িতে চুরি করতে এসেছে, কিন্তু কিছু না পাওয়ার কারণে তার উপর আক্রমণ করেছে। যাই হোক, এসব কথা শুনে সিলভা বলে,
তুই এত বেশি লেকচার দিতে পারিস, এটা বুঝলে আমি তোকে সেদিনই মেরে ফেলতাম। জ্যোতি বলে, আজ তুমি এখানে বেঁচে আছো শুধুমাত্র আমি এখানে আছি বলে, না হলে আমার বাবা তোমাকে কখন মেরে দিত। আজ আমার জন্য তুমি বেঁচে গেলে। এরপর জ্যোতি তার বাবার সাথে চলে যাচ্ছিল, তখন সিলভা খেয়াল করে গহনার ভেতর তার মেয়ের জন্য কেনা ছোট্ট লকেটটি রয়েছে। এটা দেখে সামনে তাকিয়ে খেয়াল করে জ্যোতির ঘাড়ে একটা ক্ষত দাগ, অর্থাৎ মহারাজা লকেটটি ফেরত দিতে গিয়েছিল তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে সিলভার স্ত্রীর কাছে। আর সেই বাড়িতেই ট্রাক অ্যাক্সিডেন্ট হয়, যার জন্য সবাই মারা গেলেও সিলভার মেয়ে বেঁচে ছিল। এরপর থেকেই মহারাজা সিলভার মেয়েকে নিজের মেয়ের মতো লালন পালন করছিল। অনেক খুঁজেও সিলভার কোনো হদিশ পায়নি মহারাজা। তাই তো আজ সিলভাকে দেখেই মহারাজা হতভম্ব হয়ে যায়। এই কাহিনী বোঝার পর সিলভা তার মেয়েকে আম্মু আম্মু বলে ডাকতে থাকে। তবে এখন এমন মানুষের বাবার পরিচয়ও মহারাজা তার মেয়েকে দিতে চায় না। নিজের প্রতিশোধের আগুন যেন নিজেকেই বাবা হিসেবে ছোট করে ফেলেছে। এক পর্যায়ে সবকিছু সহ্য করতে না পেরে সিলভা উপর থেকে নিচে পড়ে যায়। মহারাজ তার মেয়ে জ্যোতিকে নিয়ে বাড়ির দিকে রওনা করে। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, মুভিটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।